স্নেহের শিক্ষার্থী, ভালো আছো তোমরা সবাই? আজকে আমরা আলোচনা করব নবম দশম শ্রেণীর গণিতের অষ্টম অধ্যায়ের জ্যামিতি সম্পর্কে। তো অষ্টম অধ্যায়ে সম্পূর্ণ অধ্যায়টি জ্যামিতি। এই জ্যামিতির মধ্যে বিশেষ করে এখানে প্রথম দিকে আছে উপপাদ্য, পরের দিকে আছে সম্পাদ্য নিয়ে। তো উপপাদ্য শুরু, অষ্টম অধ্যায়ের উপপাদ্য শুরু হচ্ছে উপপাদ্য 17 থেকে। এর আগেরগুলো তোমরা নিচের ক্লাসে 6-7-এ ওইভাবে করে আসছো। আর উপপাদ্য 17, 18, 19 এগুলো ছিল ক্লাস 8-এ। তাহলে মূলত হচ্ছে একটু নতুন এবং অত্যন্ত ইম্পর্টেন্ট উপপাদ্য হচ্ছে তোমাদের নবম দশম শ্রেণীর জন্য উপপাদ্য 20। তাই আমরা উপপাদ্য 20 নিয়ে আজকে কথা বলবো, ওইটার প্রমাণটা শিখবো। এটা অত্যন্ত ইম্পর্টেন্ট এবং সহজ একটি উপপাদ্য। ক্লিয়ার? তো উপপাদ্য 20 প্রমাণ করার আগে, ওইটা শুরু করার আগে আমাদের বৃত্তের সম্পর্কে বা উপপাদ্যর সম্পর্কে কিছু বেসিক কথা আছে, সেই কথাগুলো আমরা একটু ক্লিয়ার হয়ে নেই, তাহলে দেখা গেছে ওই উপপাদ্যটা আমরা সহজেই প্রমাণ করতে পারবো। ক্লিয়ার? তাহলে এই ক্ষেত্রে জানতে হবে আমাদের বৃত্তচাপ, কারণ প্রমাণের মধ্যে বৃত্তচাপের কথা আছে। বৃত্তচাপ আবার দুই ধরনের, উপবৃত্তচাপ আর একটা হচ্ছে অধিবৃত্তচাপ। তাহলে বৃত্তচাপটি কি সেটা একটু আমরা দেখি। বৃত্তচাপ হচ্ছে এই যদি একটি বৃত্ত হয়, বৃত্ত, এই বৃত্তের পরিধির যে কোনো একটি অংশকে আমরা যদি সেট করে ফেলি, তাহলে এই যে আমরা যদি এটার নাম দেই বি বিন্দু, এই জায়গাতে বি বিন্দুতে সেট করলাম, এখানে সেট করলাম সি বিন্দুতে, তাহলে এই অংশটুকু, এই যে বিসি যে অংশটুকু আছে, এই বিসি অংশটুকুই হচ্ছে বৃত্তচাপ। ক্লিয়ার? আবার উপরে যে অংশটুকু আছে, বি এর থেকে এইভাবে ঘুরে আবার সি বিন্দুতে যদি আসে উপরে, সেটাও একটি বৃত্তচাপ। তাহলে বৃত্তচাপ যে কোনো অংশ নিয়েই বৃত্তচাপ হতে পারে, এটা ছোট হোক বড় হোক সমস্যা নাই। যে কোনো পরিধির যে কোনো একটি অংশ যদি আমরা কাটি, সেই ছোট অংশটি হচ্ছে বৃত্তচাপ। ক্লিয়ার? তো যদি আমরা একটি বৃত্তের মানে একটি পরিধির কে দুইটি অংশে বিভক্ত করি, তাহলে ওর মধ্যে একটি থাকে ছোট অংশ আর একটি বড় অংশ, তাহলে ছোট অংশটিও বৃত্তচাপ, বড় অংশটিও বৃত্তচাপ, কিন্তু ছোট অংশটির নাম হচ্ছে উপবৃত্তচাপ। তাহলে এই ক্ষেত্রে বিসি হচ্ছে উপবৃত্তচাপ। উপ মানেই হচ্ছে কোনো কিছুর অংশ, ছোট কিছুকে বোঝানো হয়, এজন্য এটা হচ্ছে উপবৃত্তচাপ। আর যদি আমরা এই যে এখান থেকে এই পর্যন্ত উপরের অংশটার কথা চিন্তা করি, সেখানে আরো একটা বৃত্ত আমরা দিয়ে দিলাম, তাহলে বিএসি উপরের, তাহলে বিএসি যে বৃত্তচাপটি আছে তা হচ্ছে অধিবৃত্তচাপ। অধিবৃত্তচাপ, তাহলে অধি মানে হচ্ছে বেশি বা অধিক কিছুকে বোঝানো হচ্ছে, এটা মনে রাখার সুবিধার জন্য। তাহলে বিএসসি হচ্ছে অধিবৃত্তচাপ, বড় বৃত্তচাপটিকে সেটা বলা হয়। ক্লিয়ার? তাহলে বৃত্তচাপ সম্পর্কে আমাদের ধারণা হয়ে গেল। এবার আমরা উপপাদ্য 20 শুরু করার আগে আরো একটু কথা জেনে নেব, সেটা হচ্ছে বৃত্তস্থ কোণ এবং কেন্দ্রস্থ কোণ। কারণ বৃত্তস্থ কোণ, কেন্দ্রস্থ কোণ এই কথাগুলো উপপাদ্য 20-এর মধ্যে আছে। তাহলে বৃত্তস্থ কোণ আর কেন্দ্রস্থ কোণ কি সেটা একটু আমরা আবার দেখে নেই। যে এই জায়গাতেই আমরা যদি বিসি বৃত্তচাপ নিয়ে কথা বলি, বিসি বৃত্তচাপ নিয়ে কাজ করি, তাহলে যেহেতু এটা একটা বৃত্ত, এই বৃত্তের অবশ্যই একটি কেন্দ্র আছে। তো এ বি সি বৃত্তের, একটি বৃত্তকে সাধারণত তিনটি বিন্দু দিয়ে প্রকাশ করা হয়, এ বি সি।
আর বৃত্তের একটি থাকে কেন্দ্র ও। এটা আমরা অনেক উপপাদ্য পর্ব পরবর্তীতে প্রায় সব উপপাদ্যের মধ্যেই এই বিষয়টা দেখবা যে একটি বৃত্তকে 3টি বিন্দু দিয়ে প্রকাশ করা হচ্ছে। তাহলে মনে করি এ বি সি একটি বৃত্ত এবং তার কেন্দ্র হচ্ছে ও। ঠিক আছে, তো এই ক্ষেত্রে বিসি বৃত্ত যে চাপ আছে, এই বিসি বৃত্ত চাপের যে দুইটি প্রান্ত বিন্দু, একটি বি বিন্দু আর একটি সি বিন্দু, তাদেরকে নিয়ে আমরা কোণ আঁকতে পারি। তো যদি কোণ আঁকি মানে বি বিন্দুকে এই কেন্দ্রের মধ্যে নিয়ে যোগ করে দেই, আবার সি বিন্দুটাকেও কেন্দ্রের মধ্যে নিয়ে যোগ করলাম, তাহলে এই কেন্দ্রের মধ্যে একটি কোণ তৈরি হলো, এই যেটা যা হচ্ছে বি ও সি কোণ। এই বি ও সি কোণ বৃত্তচাপের দুইটি প্রান্তবিন্দু যদি কেন্দ্র গিয়ে মিলিত হয়েছে, তাই এই কোণটির নাম হচ্ছে কেন্দ্রস্থ কোণ। কেন্দ্রস্থ কোণ। আবার বি বিন্দু এবং সি বিন্দুকে কেন্দ্রের মধ্যে না মিলিয়ে যদি আমরা ওই বৃত্তের উপরে কোথাও মিলিত করি, এরকম, হ্যাঁ, এই বিন্দুটাকে যদি একটু এই পাশে দিয়ে দিই, যে কোনো জায়গায়, এখানে এই মাঝে করতে পারি, ওই পাশে করতে পারি, এখানে করতে পারি, অর্থাৎ কেন্দ্র ছাড়া বি এবং সি কে বৃত্তের উপরে যে কোনো জায়গায় যদি মিলিত করি, তাহলে এইখানে একটি কোণ হচ্ছে, তা হচ্ছে বিএসি। ওই কোণটি বৃত্তের মধ্যে তৈরি হয়েছে, তাই তার নাম হচ্ছে বৃত্তস্থ কোণ। তাহলে কেন্দ্রে কোনো বৃত্তচাপ থেকে, বৃত্তচাপটা কিন্তু আগেরটাই আছে বিসি, বিসি বৃত্তচাপ থেকেই কেন্দ্রের মধ্যে কোণ তৈরি করলাম, তা হচ্ছে কেন্দ্রস্থ কোণ। বিসি চাপ থেকেই বৃত্তের মধ্যে কোণ তৈরি করলাম, তা হচ্ছে বৃত্তস্থ কোণ। ঠিক আছে, এবার আমরা যদি একটু খেয়াল করে দেখি যে বিওসি এই কোণ আর বিএসি এই যে বৃত্তস্থ কোণ, চোখে দেখলেই আমরা বুঝতে পারবো এই দুইটি কোণ সমান না। একটি কোণ এই ক্ষেত্রে বড় আর একটি কোণ ছোট। কোন কোণটি বড়? অবশ্যই কেন্দ্রস্থ কোণটি বড়, কারণ এখানে দেখা যাচ্ছে এই দুইটি বাহুর ডিস্টেন্স অনেক বেশি। তাহলে বিএসি কোণটি বড় আর বিএসি কোণটি হচ্ছে ছোট। তো এই ক্ষেত্রে গবেষণা করে দেখা যাচ্ছে যে বিজ্ঞানীরা দেখেছেন, প্রমাণও করেছেন যে কেন্দ্রস্থ কোণটি, যাকে আমরা একটু বড় বললাম, বড়, বৃত্তস্থ কোণটি ছোট। তো বড় শুধু বড় না, অল্প একটু বড় না, এটা একটা নির্দিষ্ট মান মেনটেন করে, সেটা হচ্ছে সব সময় বৃত্তস্থ কোণ থেকে কেন্দ্রস্থ কোণটি দ্বিগুণ হয়। হ্যাঁ, অর্থাৎ উদাহরণ দিয়ে যদি দেই যে এই কোণের মান যদি 120 ডিগ্রি হয়, এটার মান হবে 60 ডিগ্রি। অর্থাৎ বৃত্তস্থ কোণের মান যাই হবে তার দ্বিগুণ হবে কেন্দ্রস্থ কোণ। যদি তুমি ছোট চাপ নিয়ে এইখানে বৃত্তস্থ কোণ 50 ডিগ্রি আঁকো, তাহলে ওই চাপের মধ্যেই কেন্দ্রস্থ কোণটা অবশ্যই হবে 100 ডিগ্রি। তাহলে কি দাঁড়াইলো? যে কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, এটা সব সময় মেনটেন করে। এই কথাটাই হচ্ছে আসলে উপপাদ্য 20 এর মধ্যে প্রমাণ করা, যে করে কিনা, আসলে দ্বিগুণ হয় কিনা। হ্যাঁ, এটাই আমরা এখন আজকে আলোচনা করব, উপপাদ্য 20। তাহলে ক্লিয়ার আমাদের আলোচনার বিষয়টা, যে কেন্দ্রস্থ কোণ বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান, একই চাপ হইতে হবে। যেমন বিসি চাপের উপরে কেন্দ্রস্থ কোণ, বিসি চাপের উপরে বৃত্তস্থ কোণ, তাহলে একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ। ক্লিয়ার? তাহলে দেখি আমরা উপপাদ্যটা এবার প্রমাণ করি। উপপাদ্য 20, উপপাদ্য
20 এটার সাধারণ নির্বাচন বৃত্তের একই চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ বৃত্তস্থ কোণের দ্বিগুণ, অর্থাৎ কেন্দ্রস্থ কোণটি বৃত্তস্থ কোণের দ্বিগুণ, তা প্রমাণ করতে হবে। তো প্রমাণ করার জন্য আমরা একটি বৃত্ত আঁকি। মনে করি এ বি সি, মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি, ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি একটি বৃত্ত। আর এই বৃত্তের মধ্যে বিসি যে চাপ আছে, এই বিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিওসি, কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিওসি। আবার বিসি চাপের উপরে দণ্ডায়মান বৃত্তস্থ কোণ হচ্ছে বিএসি। এটা একটু আগে আমরা দেখলাম। তাহলে কেন্দ্রস্থ কোণ বিওসি আর বৃত্তস্থ কোণ হচ্ছে বিএসি। ক্লিয়ার? তাহলে কি প্রমাণ করতে হবে? যে প্রমাণ করতে হবে কেন্দ্রস্থ কোণের যে মান তা বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তাহলে প্রমাণ করতে হবে কেন্দ্রস্থ বিওসি সমান 2 বৃত্তস্থ বিএসি। এটা হচ্ছে বিশেষ নির্বাচন। ক্লিয়ার? তাহলে বিশেষ নির্বাচনটা আবারও বলতেছি, খেয়াল করি আমরা। মনে করি ও কেন্দ্র বিশিষ্ট এ বি সি একটি বৃত্ত, এই বৃত্তের বিসি একটি নির্দিষ্ট চাপ, বৃত্তচাপ। তাহলে বিসি চাপের উপর দণ্ডায়মান কেন্দ্রস্থ কোণ হচ্ছে বিওসি, বৃত্তস্থ কোণ হচ্ছে বিএসি। প্রমাণ করতে হবে কেন্দ্রস্থ কোণ বিওসি সমান 2 বৃত্তস্থ কোণ বিএসি। ক্লিয়ার? তো তাকে প্রমাণ করার জন্য চিত্রটা হুবহুব এরকম থাকলে প্রমাণটা সম্ভব না, আর একটু কিছু আঁকতে হবে। তো আঁকাটা হচ্ছে কি, এ থেকে কেন্দ্র ও এর মধ্যে দিয়ে একটি রেখাংশ আঁকতে হবে। এ থেকে, তাহলে এ থেকে কেন্দ্র ও এর মধ্যে দিয়ে যদি একটি রেখাংশ আঁকি, তো এটা মনে করব যে আগে তার মধ্যে এ থেকে কেন্দ্র ও এর মধ্যে কোনো রেখাংশ আঁকা হয় নাই। তাহলে মনে করি এসি যে রেখাটি আছে তা কেন্দ্রগামী ছিল না, কেন্দ্র দিয়ে যায় নাই। তাহলে এখন নতুন করে একটি কেন্দ্রগামী, কেন্দ্র দিয়ে গেল এরকম রেখাংশ আঁকলাম বা রশ্মি আঁকলাম এডি, আর আগে তো ও এখানে ছিলই। হ্যাঁ, তো ওটাকে আমরা একটু উপরে দিয়ে দেই এইখানে। তাহলে মনে করি এসি কেন্দ্রগামী নয়, তাহলে কেন্দ্রগামী রশ্মি হচ্ছে এডি। ক্লিয়ার? এই হচ্ছে অঙ্কন, মানে শুধু এডি একটি রশ্মি আঁকা, অঙ্কনের কম। এবার প্রমাণের মধ্যে যদি আসি আমরা, ধাপ 1 একটু খেয়াল করি আমরা। ত্রিভুজ, এখানে এ ও বি একটি ত্রিভুজ আছে, দুইটি ত্রিভুজই আছে। আমরা এই পাশের যে ত্রিভুজটি আছে এটা নিয়ে যদি কথা বলি, এই যে এই পাশে, তাহলে ত্রিভুজ এ ও বি, হ্যাঁ, এ ও বি, এই ত্রিভুজের মধ্যে যদি আমরা চিন্তা করি এই ও বি এবং ও এ, এই ত্রিভুজের মধ্যে ও এ সমান ও বি, ও এ আর ও বি
সমান, কারণ কি তারা একই বৃত্তের ব্যাসার্ধ, আর একই বৃত্তের ব্যাসার্ধ যদি হয় তারা সমান হবেই। তো একই বৃত্তের মধ্যে দুইটি ব্যাসার্ধ আছে, আবার এই ওবি এর বিপরীত কোণ হচ্ছে এটা, ও এর বিপরীত কোণ হচ্ছে এটা। তো এই ত্রিভুজের মধ্যে এ ও বি ত্রিভুজের মধ্যে দুইটি বাহু যেহেতু সমান, তাহলে দুইটি কোণ অবশ্যই সেই ত্রিভুজের মধ্যে সমান আছে। তাহলে কোণ দুইটি, একটি কোণ হচ্ছে এ বি ও সমান, আরেকটি কোণ হবে বি এ ও। ক্লিয়ার কিনা বিষয়টা? আমরা কাজ করতেছি এই ত্রিভুজটি নিয়ে, এ বি ও, এই ত্রিভুজ। খেয়াল করি এই ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজের মধ্যে দুইটি বাহু সমান আমরা বলে দিলাম, ও এ আর হচ্ছে ও বি, এই দুইটি বাহু সমান। তো দুইটি বাহু যদি সমান থাকে তাহলে ওই ত্রিভুজের দুইটি কোণ অবশ্যই সমান থাকবে। ক্লিয়ার? আচ্ছা, তো দুইটি কোণ সমান হয়ে গেল। এবার আমরা যদি দেখি এই ত্রিভুজের মধ্যে বহিস্থ কোণ, মানে ত্রিভুজের বাহিরে একটি কোণ আছে, সেই ত্রিভুজটি, সেই কোণটি হচ্ছে বি ও ডি কোণ। এ বি ও এই ত্রিভুজের বাহিরে এই কোণটি বাহিরে আছে, বি ও ডি বহিস্থ কোণ। তো বহিস্থ কোণের বিষয়টা আবার ত্রিভুজের ভিতরের দুইটি কোণের সমষ্টির সমান হয়। কোন দুইটি কোণ? বিপরীত দুইটি কোণ। অর্থাৎ একটি ত্রিভুজের মধ্যে আমরা তো জানি তিনটি কোণ আছে, এটা একটা কোণ, এটা এবং ও, কেন্দ্র ও এর সাথে আরেকটি কোণ। তো তিনটি কোণের মধ্যে এই বহিস্থ কোণের হিসাবটা আমরা যখন করব, তাহলে বহিস্থ কোণের সাথে যেই কোণটা আছে ত্রিভুজের ভিতরে, ওইটা বাদ দিয়ে বাকি দুইটির সমষ্টির সমান হবে বিওডি। তাহলে বাকি দুইটি হচ্ছে কি? কোণ এ বি ও প্লাস কোণ বি এ ও। এটার সাইড নোট আমরা কি দিব? যে বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত দুইটি কোণের সমষ্টির সমান। বহিস্থ কোণ অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান। অন্তস্থ বিপরীত কোণদ্বয়ের সমষ্টির সমান হয়, এটা বহিস্থ কোণের নিয়ম। তাহলে এখানে এই দুইটি কোণ আমরা পেয়ে গেলাম, কিন্তু খেয়াল করি আমরা এ বি ও আর একটা হচ্ছে বি এ ও, এই দুইটি কোণ সমান। তাহলে এখানের যে এ বি ও আছে, এই এ বি ও এর পরিবর্তে আমরা বি এ ও লিখতে পারি, যেহেতু দুইটি সমান আছে। তাহলে বা দিয়ে আমরা পরের লাইনে লিখতে পারি কোণ বি ও ডি সমান বি এ ও প্লাস বি এ ও। এটার পরিবর্তে এই কোণটাকে লিখে দিলাম, ওই যে কোণ দুটি সমান হয়। তো যদি এই দুইটা একই কোণ, তাহলে যোগ করে দেই কোণ বি ও ডি, কোণ বি ও ডি সমান কোণ বি এ ও, দুইটা বি এ ও, বি এ ও যোগ করলাম 2 বি এ ও। ক্লিয়ার? তাহলে 1 নং সমীকরণ আমরা পেয়ে গেলাম। আমাদের প্রমাণের অনেকটুকুই আমরা করে ফেলছি, যদি এই অংশটুকু ক্লিয়ার থাকে। তাহলে আমরা কি করলাম এতক্ষণ? শুধু একটি ত্রিভুজ নিয়ে, এই পাশের এই ত্রিভুজটিকে নিয়ে কাজ করলাম। ত্রিভুজের দুইটি বাহু সমান, দুইটি কোণ সমান, এগুলো দেখাইলাম। পরে বহিস্থ কোণ, ওই ত্রিভুজের বহিস্থ কোণ নিয়ে কথা বললাম। বহিস্থ কোণের সমান বাকি দুইটির অন্তস্থ বিপরীত দুইটি কোণের সমষ্টির সমান দেখাইলাম। ওইখানে ওই দুইটি কোণের মধ্যে একটিকে আরেকটার মাধ্যমে রূপান্তর করে দিলাম। রূপান্তর করার পর এই দুইটির যোগফল 2 হয়ে গেল
তাহলে 1 নং সমীকরণ এখানে পেয়ে গেলাম। ক্লিয়ার বিষয়টা? আচ্ছা, এবার যদি আমরা এই পাশের ত্রিভুজটাকে নিয়ে কাজ করি, ধাপ 2, ত্রিভুজ এ ও সি এ, এইখানে যে কাজ করছিলাম বহিস্থ কোণের মান ওই যে পাইলাম 2 দিয়ে, তো এই ত্রিভুজকে নিয়ে যদি আমরা কাজ করি একই রকম ভাবে এইখানেও তো একটি বহিস্থ কোণ আছে, এই যেটা সিওডি, তাহলে একইভাবে এইখানেও যে বহিস্থ কোণ আছে, বহিস্থ কোণ সিওডি, তাহলে সিওডি এই বহিস্থ কোণের মান এটার মতো করে যদি আমরা চিন্তা করি, বিওডি এর মান হচ্ছে 2BA, এই যে এই পাশেরটা উপরের এই অংশটুকুর 2BAO এর সমান, তাহলে এখানে সিওডি এই কোণের যে মানটা আছে এই কোণের মান অবশ্যই এইটার দ্বিগুণের সমষ্টির সমান হবে এখানে CAO। তাহলে এখানে একই রকমভাবে বলা যায় 2CAO। ক্লিয়ার? তাহলে আর অল্প একটু আছে আমাদের প্রমাণের, যদি এতটুকু ক্লিয়ার হয়ে থাকে এবার আমরা 1 নং আর 2 নং সমীকরণকে যোগ করব। 1 নং আর 2 নংকে, তাহলে 1 নং প্লাস 2 নং যদি আমরা যোগ করি তাহলে বাম দিকে কি আসতেছে? বাম দিকে আসতেছে কোণ বিওডি প্লাস সিওডি। সমীকরণকে যখন আমরা যোগ করি জানি বাম দিকের অংশ দুইটি বাম দিকে যোগ হবে, ডান দিকের অংশ দুটি ডান দিকে যোগ হবে। তাহলে সমীকরণের ডান দিকে এটা আছে, এই সমীকরণের ডান দিকে এটা আছে, তাহলে তারা যোগ হয়ে যাবে। তাহলে 2BAO প্লাস 2CAO বা দিয়ে এই দুইটি কোণের যোগফলকে আমরা একসাথে বলতে পারি বিওসি। বিওডি, এই যে এই পাশের বিওডি আর এই পাশে আছে সিওডি, এই দুইটাকে যোগ করে একসাথে আমরা বলতে পারি বিওসি, এই দুইটি কোণের সমষ্টি। ক্লিয়ার? আর ডান দিক থেকে 2 যদি আমরা কমন নেই তাহলে কোণ বিএও প্লাস কোণ সিএও, এখান থেকে 2 কমন নিয়ে নিলাম। খেয়াল করি এই দুইটি কোণের যোগফলকে আবার একটি কোণ বলা যায়। কি বলা যায়? এখানে বিএও হচ্ছে এই পাশের কোণ আর সিএও হচ্ছে এই পাশের কোণ, তাহলে এই দুইটাকে একসাথে বলা যায়। তাহলে এই দুইটাকে আমরা একসাথে বলতে পারবো কি? বিএসি। তাহলে সুতরাং বিওসি সমান 2 কোণ বিএসি। এটাই আসলে প্রমাণিত হয়ে গেল। কারণ আমরা প্রমাণ করতে হবে যে লেখাটা আছে, এটাকে যদি খেয়াল করি যে প্রমাণ করতে হবে, কি লেখা ছিল? প্রমাণ করতে হবে লেখা ছিল বিওসি অর্থাৎ কেন্দ্রস্থ কোণ 2BAC বৃত্তস্থ কোণের দ্বিগুণ। তো এই লাইনটা তো আমরা এটাই পেয়ে গেলাম, বিওসি সমান 2BAC, তাহলে প্রমাণিত। তো শুরুতে আমরা যে বলছিলাম যে কেন্দ্রস্থ কোণ আসলে বৃত্তস্থ কোণের দ্বিগুণ হয়, ওই যে এটা যদি 60 ডিগ্রি হয় তাহলে এটা হবে 120 ডিগ্রি, এটা হবেই। এই বিষয়টা ছিল উপপাদ্য 20-এর আলোচনার বিষয়, আমাদের প্রমাণ করার বিষয়। আশা করি সবার কাছে ক্লিয়ার বিষয়টা। তো এটা অত্যন্ত ইম্পর্টেন্ট একটি উপপাদ্য, পরীক্ষাতে প্রায়ই আসে। তো তোমরা যদি শিখো তারপরে বাসায় আবার না দেখে প্র্যাকটিস করতে হবে, শুধু দেখলেই মনে থাকবে না, সেটা আবার নিজে নিজে প্র্যাকটিস করতে হবে, তাহলেই তোমাদের কাছে বিষয়টা আরও ক্লিয়ার হয়ে যাবে এবং মনে থাকবে, পরীক্ষার সময় লিখতে পারবা। তো সবাই ভালো থাকো, এই ছিল আমাদের আজকের আলোচনার বিষয়। ধন্যবাদ।